প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না। নভেম্বরেই উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হবে। তাহলে কি নভেম্বরের পরে কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং এই ডক্টর ইউনূসের অধীনে যে উপদেষ্টা পরিষদ সেটা বিলুপ্ত হয়ে যাবে? এই যে তার এই স্টেটমেন্টটা, এটার আবার প্রতিবাদ করেছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ। এবং আমার সূত্র জানিয়েছে অন্তত 10 জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এটার প্রতিবাদ ব্যক্তিগতভাবে করেছেন এবং তারা বলেছেন যে তারা পদত্যাগ করবেন না। এখন এখানে একটা সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, এবং সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের কি হবে এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা আলোচনা করব। কিন্তু এখানে ইন্টারেস্টিং হলো যে সক্রেটিস মাহফুজ বলছে নভেম্বরের পরে হবে না, এবং আমাদের ক্ষমতা লোভী উপদেষ্টা কয়েকদিন ক্ষমতায় থেকে এমন লোভ হয়ে গেছে যে তারা এখনো জানে না যে কি ফর্মে সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু তারা গিয়ে বলেছে তারা নির্বাচন করবে না। সক্রেটিস মাহফুজ আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সারা দেশে সহিংস পরিবেশের সৃষ্টি হবে। এটা তিনি কেন বললেন? এটাও তিনি তো বলেন, ফেসবুকে যেগুলো বলেন সেইগুলো 10 মিনিট 15 মিনিট থাকে, তারপরে সরিয়ে ফেলেন। আর তথ্য উপদেষ্টা হিসেবে মিডিয়ায় যেগুলো বলেন সেগুলো তো আর চাইলেও সরিয়ে ফেলতে পারেন না। কিন্তু তিনি এইটা বলেছেন, এটা আমার মনে হয় যে সহিংস পরিস্থিতি তৈরি হবে বা সারা দেশব্যাপী একটা বজগট বেঁধে যাবে, এটা সম্ভবত তিনি ইন্ডিকেট করেছেন যে যারা নির্বাচন চায় না, ডক্টর ইউনূসের সাথে আছে এরকম একটা শক্তিও কিন্তু নির্বাচন চায় না, বিশেষ করে ইসলামী জঙ্গি গোষ্ঠী। তারা এই মুহূর্তে নির্বাচন চায় না, তারা বর্তমানে যেভাবে ক্ষমতা ভোগ করছে সেভাবেই তারা করতে চায়। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে যে টিএনটি এলাকার বিটিসিএল জামে মসজিদের যে খতিব মাওলানা মুহিবুল্লাহ নিয়াজি, প্রায় অনেক বয়স, তার হয়তো 60 বা তারও বেশি হবে, তিনি সম্প্রতি অপহৃত হয়েছিলেন বলে দাবি করেছে। আপনারা খেয়াল করেছেন। এবং তারপর বেশ তাকে খুঁজে পাওয়া গেল পঞ্চগড়ে। পাওয়ার পরে তার যে কথাবার্তা আমরা মিডিয়ায় শুনলাম এবং তার পক্ষে বিভিন্ন হুজুররা যেভাবে কথা বললো, তাতে বোঝা গেল যে তাকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার উপরে বলাৎকার করা হয়েছে, নাউজুবিল্লাহ। এবং এই কাজটি করেছে কারা? এই কাজটি করেছে ইসকন বলে একটি সম্প্রদায় আছে, হ্যাঁ, যারা হরে রাম হরে কৃষ্ণ, একটা শান্তিবাদী হিন্দুদের মধ্যেই একটা অংশ যারা খুব শান্তিবাদী, ইসকন নামে পরিচিত। আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যে 2024 সালের রেজিম চেঞ্জের পরে ইউনূস যখন ক্ষমতা এলো তখন সারা দেশে ইসকনদের অনেক মুভমেন্ট দেখেছি। তাদের যে একজন শীর্ষ নেতা চিন্ময় প্রভু, যিনি বর্তমানে কারারুদ্ধ রয়েছেন, এবং এক পর্যায়ে চিরাঙে আর্মি পর্যন্ত এই ইসকনের উপরে নির্যাতন চালিয়েছে, অনেক হত্যা নির্যাতন, এগুলো সব আমরা জানি। তো সেই ইসকন একটা শান্তিবাদী সংগঠন, ইসকনকে কেন বলা হলো যে এই মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ করা হয়েছে? এইখানে কিন্তু আমরা এই সক্রেটিস মাহফুজের কথার লিঙ্ক খুঁজে পাই। এই যে এই মুহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের একটা নাটক সাজিয়ে তারা ইসকনের বিরুদ্ধে, তারা কিন্তু ওই যে রাইফেল নিয়ে একজন দেখলাম যে দামি রাইফেল নিয়ে আসছে, ইসকনকে খুন করে ফেলবে, মেরে ফেলবে যেখানে ইসকন পায়, ইসকনকে টান দিয়ে আবার ভারতের বিরুদ্ধে দুইটা কথা বলে ফেলে। এই সবই ছিল ওই যে সারা দেশের সহিংস পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা না হয়। তো সক্রেটিস মাহফুজ কিন্তু আউট অফ নো হওয়ার এই কথাগুলো বলেননি, তিনি ওই জঙ্গি লিঙ্ক থেকেই বলেছেন। এবং এই মহিবুল্লাহ মিয়াজি যে নাটকটা সাজিয়েছেন এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি পঞ্চগড়ে গেছেন স্বেচ্ছায়, পুরো ঘটনাটা আমি আমার এই এপিসোডের শেষে সেই স্বীকারোক্তিটা দিয়ে দেবো, প্রায় 2 মিনিটের মতো, হ্যাঁ, যে আসলে কি ঘটেছিল। কিন্তু এই যে সাজানো নাটক, এটা এমনি এমনি এই নাটকটা সাজানো হয়নি। সুতরাং এই যে বাংলাদেশে যে আমরা বারবার বলছি যে ইসলামী জঙ্গি গোষ্ঠীর
উত্থান হচ্ছে, যেটা সাউথ এশিয়ান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ শুধু নয়, সারা বিশ্বের প্রতি হুমকি স্বরূপ। সুতরাং তারই অনেক আপনারা আরো আরো ঘটনা আপনারা দেখতে পারবেন। তো এর বাইরে একটা ছোট্ট, গতকাল আমি বলেছি যে পাকিস্তানি একজন জেনারেল ডক্টর ইনুসের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ঘরের মধ্যে টুপি পরে বগলের লাঠি নিয়ে যেভাবে দেখা করেছেন সেটা নিঃসন্দেহে অপমানের ছিল, কিন্তু একজন খুব ভালো বলেছেন, যেহেতু ইনুস এই পাকিস্তানি এজেন্ট, মার্কিন দালাল, সুতরাং তাকে সম্মান দেখানো অসম্মান দেখানোর কোনো বিষয়, এটা কোনো গুরুত্বই দেয়নি পাকিস্তানি জেনারেল। নির্বাচন নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এটি নিয়ে নানা রকমের কাজকর্ম করছে। নির্বাচন কমিশনে কিছু তৎপরতা দেখাচ্ছে এবং সরকার তো বলছেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোনো পরিস্থিতি নির্বাচন মানে একদিনও পেছানো যাবে না, বা কেউ চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে, এরকম একটা ভাব সরকারের মধ্যে আছে। আমার কথাকে কেউ যেন বিকৃত না করেন, তার জন্য আমি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার মূল কথার পুনরাবৃত্তিটা আরেকবার করতে চাই। আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না, প্রথম কথা। কিন্তু রাজনীতিতে একেবারে মেপে 3 ক্ষণ ধরে কথা বলা খুব কঠিন। তারপরে আমি বলছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি। হ্যাঁ, নির্বাচন একটা হতে পারে, কিন্তু সেটা কোনো নির্বাচন হবে না। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা, মাথায় রাখতে হবে। এটা 2014, 18, 24-এর ধারাবাহিকতার একটা নির্বাচন হবে, একপক্ষীয় নির্বাচন, একটা ফার্স্ট ইলেকশন, অনেক সংঘাতময় নির্বাচন হবে। এই সংঘাত টংঘাত আমি যখন বলি তখন অনেকে আমাকে আবার বকাঝকা করেন, ট্রল করেন, কিন্তু সরকারের উপদেষ্টারা বা কর্তা ব্যক্তিরা যদি বলেন যে আগামী কয়েক মাস এর মধ্যে দেশ সংঘাতময় হয়ে উঠবে, তখন কারো খুব একটা খারাপ লাগে না তাতে। যাই হোক, এবং তৃতীয় কথা হচ্ছে এই নির্বাচনটিতে মূলত আমি এই কথা বহুবার বলেছি যে নির্বাচনটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল, এবং আমি এটা বলেছি যখন আমি বিএনপিকে নিয়ে কথা বলেছি যে নির্বাচন যত পেছোতে থাকবে, নির্বাচনটা বিএনপির ধীরে ধীরে হাতছাড়া হয়ে যেতে থাকবে, অর্থাৎ ফলাফলটা হাতছাড়া হয়ে যেতে থাকবে, দে উইল লুজ দেয়ার গ্রাউন্ড, এবং সেটা এখন অনেকখানি হচ্ছে। এবং সব মিলিয়ে এটা আমি বলেছি যে পরিস্থিতিটা আর বিএনপি নিয়ন্ত্রণে থাকবে না। আওয়ামী লীগ যেহেতু সিনে নেই, আওয়ামী লীগ নিয়ে আমি সেই আলোচনাটা করছি না, কিন্তু দুটো দল যেহেতু প্রধান, আওয়ামী লীগ এবং বিএনপি, বা বিএনপি এবং আওয়ামী লীগ, সেই বিবেচনায় বিএনপির এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এবং বিএনপিকে এমনভাবে এক ঘরে করে ফেলার চেষ্টা চলবে যাতে করে শেষ পর্যন্ত ফলাফলটা, আপনি সেটা নিয়ে কারচুপির অভিযোগ করতে পারেন, আপনি সেটাকে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বলতে পারবেন, ম্যানিপুলেটেড ইলেকশন বলতে পারবেন, আপনি অনেক কিছু বলতে পারবেন, কিন্তু ফলাফলটা যেটা শেষ পর্যন্ত প্রকাশিত হবে সেটা বিএনপির অনুকূলে নাও থাকতে পারে। কথাটা, আমার মূল কথা হচ্ছে এটা। আমি বলছি না এবং সেই ইলেকশন খুব একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে না, এবং সেই ইলেকশন আসলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেবে না এবং অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা দেবে না। আর যদি কোনোভাবে নাটকীয় কারণে বিএনপি জিতেও যায়, সেটাও অনেকে, কারণ এই কথাটা বলে রাখা ভালো, সেটাও তার জন্য খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না, যে পরিস্থিতিকে সামাল দিতে হবে। এগুলো করিডোরের আলোচনা, আমারও মোটা লাগে কথাবার্তা, মানে আমার প্রেডিকশনও মোটামুটি এরকমই। এখন মূল কথায় আসি, নির্বাচনটা কি হবে? আমরা দেখছি ইলেকশন কমিশন খুবই তৎপর কথাবার্তায়, কিন্তু প্রধান ইলেকশন কমিশনার কিন্তু এটাও বলছেন, যখন তাকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠবেই। তবে তার বক্তব্য হচ্ছে যে ভোটাররা ভোট কেন্দ্রে আসলে, তাদের তো সমর্থক গোষ্ঠী আছে, তারা যদি ভোট কেন্দ্রে আসে সেটা একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে। পার্টিসিপেটরি ইলেকশন, অংশগ্রহণমূলক ইলেকশন, আর অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশনের মধ্যে একটা বড় পার্থক্য আছে। ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে আপনি সবাইকে নিয়ে নির্বাচন করবেন, আর পার্টিসিপেটরি হচ্ছে সবাই পার্টিসিপেট করছে, আসছে যাচ্ছে, যার ইচ্ছে হলো না সে গেল না, এরকম একটা ভাব, এবং সেটা ভোটার পার্টিসিপেশন অর্থ বোঝায়। এই একই কথা কিন্তু আমরা 24-এ শুনেছি, 14-তে শুনেছি,
ইলেকশন কমিশনের কাছ থেকে শুনেছি, সরকারের কাছ থেকে শুনেছি যে ভোটাররা আসলেই তো হলো। এমনকি কোনো কোনো আন্তর্জাতিক শক্তির কাছে প্রশ্ন হচ্ছে ভোটার পার্টিসিপেশনটাই হচ্ছে মুখ্য, দল মুখ্য নয়। কিন্তু আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ডে রাজনৈতিক দলের অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনটাকে প্রতিযোগিতাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিএনপি এখানে একটা কৌশলী অবস্থান নিয়েছে। তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো দল নিষিদ্ধ হলে তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধের বিপক্ষে। আওয়ামী লীগ এক পেশে ইলেকশন করেছে কয়েকটা, 14, 18তে বিএনপি এবং অন্যান্য দল অংশ নিয়েছিল, কিন্তু যদিও সেটা এক পেশি, কারণ দিনের ভোটটা রাতে হয়ে গিয়েছিল 24-এ। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সেই নির্বাচনগুলোতে আইনি প্রক্রিয়ায় বা এক্সিকিউটিভ অর্ডারে কোন রাজনৈতিক দলকে নির্বাচন করতে বাধা দেওয়া হয়। কেউ নিষিদ্ধ ছিল না, কারো কার্যক্রম নিষিদ্ধ ছিল না। নির্বাচন করতে চাইলে তারা করতে পারতেন। 14তে, 24-এ বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। ইয়েস, জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল ছিল, বিষয়টা আদালতে চলেছিল। জামাত অফিসিয়ালি 18 নির্বাচনে নির্বাচন করতে পারেনি, যদিও জামাত এবং বিএনপির মধ্যে তখন দূরত্ব ছিল এবং বিএনপি তখন যে জোট গঠন করেছিল জাতীয় ঐক্য ফ্রন্ট, সেখানেও বিএনপির একটা কমিটমেন্ট ছিল ডক্টর কামাল হোসেন এবং অন্যান্যদের কাছে যে জামাতকে সঙ্গে নিয়ে তারা কিছু করবে না। কিন্তু আমরা এটাও দেখলাম যে জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়েছিল এবং জামাতের প্রার্থীরা তখন জামাতে ইসলামীর নামে নয়, তারা বেসিক্যালি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। এটাও রাজনীতিতে এক ধরনের দ্বিচারিতার প্রকাশ, এবং এই কাজটা ওই দুটো দলই করেছে, বিএনপি এবং জামাত। বিএনপি তার কথা রাখেনি তার অন্যান্য মিত্রদের কাছে, আর জামাতও এই কৌশলে তাদের স্বার্থে তারা সেই সুযোগটা ব্যবহার করেছে। এখানে আবার আরেকটা দিক আমরা আলোচনা করতে পারি যে 24-এর নির্বাচনটাও, যেটাকে আমরা এক পেশে নির্বাচন বলছি, এখনো হয়তো অনেকে বলবেন যে অনেক অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে। 24-এর নির্বাচনে কিন্তু 28টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছিল। তারপরেও সেই নির্বাচন আমাদের কাছে কারো কাছে অ্যাকসেপ্টেবল নির্বাচন নয়। একমাত্র ইতিহাসের সেরা নির্বাচন ছিল শেখ হাসিনা এবং তার দলবল এবং সরকারের কাছে, যেমনটা একটা ঐতিহাসিক নির্বাচন করতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসে। নির্বাচন নিয়ে অনেক রকমের কথাবার্তা, অনেক রকমের দাবি, এনসিপির দাবি, জামায়াতের দাবি, আমরা বিএনপির হতাশা দেখছি। তারাও বলছেন নির্বাচন পিছিয়ে দেবার ষড়যন্ত্র হচ্ছে, বানচালের ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু ধরা যাক আপনি আওয়ামী লীগ তার কার্যক্রম ইলেকশন করতে পারছে না, এমন কোনো লক্ষণ তৎপরতা সরকারের দিক থেকে বা ইলেকশন কমিশনের দিক থেকে নেই যে আওয়ামী লীগের বাইরেও অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, যেমন ধরা যাক জাতীয় পার্টি বা 14 দলীয় জোটের অন্যান্য দল বা আরো বেশ কিছু রাজনৈতিক দল, তারা নিবন্ধিত, তাদেরকে ঐকমত্য কমিশনের আলোচনার প্রক্রিয়ার মধ্যে, সরকারের সঙ্গে কোনো আলোচনায়, নির্বাচন কমিশনের কোনো আলোচনায় কোথাও তাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না। তো আপনি এতগুলো দলকে বাইরে রেখে যখন নির্বাচন করছেন, নিশ্চিত থাকেন এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। এবং শেষ পর্যন্ত যদি এই নানান দাবি দাওয়ার অজুহাতে আরো কিছু রাজনৈতিক দল, এই যে এখন যারা অ্যাক্টিভ আছে, ধরেন জামাত, এনসিপি, এরা কেউ যদি বা এরকম আরো কিছু রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে সেই নির্বাচনটা কি হবে? একেবারে শুধু বিএনপি নির্বাচন, এবং সেই নির্বাচন বিএনপি করে কি আদায় করতে পারবে আমরা জানি না। হ্যাঁ, এই সরকার ক্ষমতায় থাকলে জামাতের একটা লাভ আছে, এই সরকার ক্ষমতায় থাকলে এনসিপির হয়তো কিছুটা লাভ আছে, যদিও এনসিপিকে আসলে সবাই ব্যবহার করছে এবং ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মূল লাভটা জামাতের হচ্ছে। কিন্তু আমি যেটা বলেছিলাম যে জুন মাসে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, মিস্টার তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে আসলে বিএনপি ট্র্যাপড হয়ে গেছে, এবং দলের নেতা, দেশের নেতা হিসেবে তারেক রহমান যে জায়গায় আছেন, নিজের যে একটা ইতিবাচক ইমেজ তিনি সবার কাছে তৈরি করেছেন এবং দেশটাকে রক্ষা করবার প্রধান পুরুষ হয়ে উঠবার যার সম্ভাবনা, কারণ আর কোনো অপশন যেহেতু বাংলাদেশের মানুষের সামনে নেই, অনেকেই মনে করেন, সেখানে তারেক রহমানও খানিকটা ভালনারেবল হয়ে গেছেন। এটা হচ্ছে আমি অনেকদিন ধরেই বলবার চেষ্টা করছি। কাজে আমি মনে করি না যে এই নির্বাচনটি হচ্ছে, আমি মনে করি না হলেও সেটা আসলে কোনো নির্বাচন হবে, সেটা দেশকে রাজনৈতিক কোনো স্থিতিশীলতা দেবে না। কিন্তু আমাদের একটা নির্বাচন দরকার, খুব ভালো নির্বাচন দরকার, এবং দ্রুততম সময়ের মধ্যে দরকার। এই উপদেষ্টাদের নিয়ে এখন যে বিতর্ক হচ্ছে, সরকারকে নিয়ে যে বিতর্ক হচ্ছে, এরা কি ধরনের নির্বাচন করবে? তারপরে প্রশাসন, পুলিশ তৈরি নেই, আর্মির সঙ্গে সম্পর্কটা কি আমরা সেটা বুঝতে পারি। আর্মিও স্বীকার না করুক, সরকারও স্বীকার করছে না,
কিন্তু তারা প্রারম্ভ অবস্থায় এই অবস্থায় আসলে আস্থার যখন পারস্পরিক আস্থার যখন একটা তীব্র সংকট, তখন আমি কোনো ভালো সম্ভাবনা দেখি না। আর আজকে যারা নির্বাচন করছেন এরা সবাই কিন্তু একই ঘরের, এরা একসঙ্গে ছিলেন, এখন নিজেরা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন বটে। এখন আওয়ামী লীগ তার অপরাধের কোনো সীমা নেই, সরকারের অপরাধের কোনো সীমা নেই। এমন আমাদের চাইতে খুব বেশি ঝুঁকি নিয়ে বলেছেন এমন মানুষ খুব কম আছেন। আমরা তাদের বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, নতুন আরপিও বলছে, আইন বলছে যে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে তারা নির্বাচন করতে পারবেন না। যদিও অভিযোগ দাখিল হওয়া আর অপরাধ প্রমাণিত হওয়া এক নয়, তারপর আমি ধরে নিলাম তারা করতে পারলেন না। কোনো মামলার পলাতক আসামি নির্বাচন করতে পারলাম না, আমি সেটা গ্রহণ করলাম। কিন্তু বাকিরা দল কি আইনে নিষিদ্ধ নয়। হ্যাঁ, তাদের অনুশোচনা নেই, তারা ক্ষমা চায় না, আমরা সবাই সেটা বলছি। এটা আওয়ামী লীগের অন্যায়, এবং এই অন্যায় আসলে তাকে মানুষের মন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যখন ক্ষমার প্রশ্ন বলবেন, বা এই যে নিষিদ্ধকরণের ইস্যু বলবেন, বিচারের প্রশ্ন বলবেন, তাহলে আইন তো সবার জন্য সমান। আপনি তো এক চোখের দৃষ্টিতে কোনো কিছু দেখতে পারেন না। আপনি তো জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান নিউ ইয়র্কে যেটা বলেছেন, যে জাতি শুধু চিংড়ি মাছের মতো লাফালে হবে না, চিংড়ি মাছের মতো লাফিয়ে খালি পেছন নিয়ে থাকলে হবে না, তাহলে ভবিষ্যতে এগুনো যাবে না। এটা যদি ওনাদের বেলায় ইঙ্গিত করে থাকেন যে ওনাদের নিয়ে আলোচনা করা যাবে না, ৭১ কি হয়েছে, তাহলে ২৪ তো পেছন। হ্যাঁ, নিকট অতীত, ওটা দূরের অতীত, কিন্তু অতীত তো। সে কারণে আমরা ওই যে সামনের দিকে এগোবার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছি। অনেকেই বলছেন, আমরা দেখলাম সরকারের উপদেষ্টা প্রধান বিচারপতি যদ্দূর মনে পড়ে তারা বাইরেও গিয়েছিলেন, সাউথ আফ্রিকাতে কিভাবে এটা হয়েছে, কিন্তু এশিয়ার এবং আইন উপদেষ্টা বলেছিল না, কিন্তু সেই বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। জামায়াতের আমির বলছেন তারা ৪৭ থেকে এই পর্যন্ত কোনো ভুল করে থাকলে, কারো মনে আঘাত দিয়ে থাকলে তারা ক্ষমা চান। শুনতে ভালো লাগে, ৭১ উচ্চারণ করতে এত লজ্জা কেন? ৭১ যে অপরাধ, এই যে ৩০ লক্ষ মানুষ মারা গেল এবং তাদের মারা যাওয়ায়, তাদের হত্যাকাণ্ডে জামায়াতের নেতা কর্মীদের যে ভূমিকা, রাজাকার আলবদর আল শামস করে পাকিস্তানি হায়নাদের সেনাবাহিনীকে তারা যে সহায়তা করেছে লুটতরাজে, ধর্ষণে, অগ্নিসংযোগে, হত্যাকাণ্ডে, সেটার জন্য ক্ষমা চাইতে হবে না? ওটা একটা রাজনৈতিক ভুল। এখন তো আওয়ামী লীগও বলবে আমাদেরটাও রাজনৈতিক ভুল। কিন্তু লক্ষ্য করলে দেখবেন তারা অনেক সময় বলে যে আমাদের নেতারা অতীত ক্ষমা চেয়েছে। কোনো নেতা তাদের কখনো ক্ষমা চাননি। মিস্টার গোলাম আজম ক্ষমা চাননি। তিনি, হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল মানুষেরই হয়। ৭১ আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, ভুল হয়েছে। আমরা রাজনৈতিকভাবে মনে করেছিলাম পাকিস্তান ঠিক আছে, পাকিস্তানের ঐক্য ধরে রাখা দরকার। আমাদের সিদ্ধান্ত ভুল হয়েছে। সিদ্ধান্ত ভুল হওয়ায় কোনো আপত্তি নেই। আপনি পাকিস্তানের পক্ষে থাকা আপত্তি নেই, থাকতেই পারে। আপনার রাজনৈতিক সিদ্ধান্ত ভুল প্রমাণিত হচ্ছে, ভুল হয়, সব দলেরই ভুল, রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নেয় অনেক সময়। কিন্তু এই যে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, সেটাকে আমরা কিভাবে ক্ষমা করব? আর যখন আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষের জীবন যাচ্ছে দেশটির স্বাধীনতার জন্য, এমনকি স্বাধীনতার দ্বার প্রান্তে যখন নিশ্চিত বাংলাদেশের বিজয়, তখনও তো জামাত ঘুরে দাঁড়ায়নি না, এটা অ্যাকসেপ্টেবল নয়। বরং ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি, ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে, সারা দেশের মেধাবী মানুষদের হত্যাকাণ্ডে জামায়াতের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সবাই আমরা জানি। তো আপনি সেটা বলবেন না যে হ্যাঁ আমরা অন্যায় করেছি, বা আমাদের পূর্বপুরুষরা অন্যায় করেছে, আমরা তার জন্য ক্ষমা চাই। মিস্টার মতিউর রহমান নিজামী, আরেকজন আমির জামায়াতের, যুদ্ধাপরাধে তার মৃত্যুদণ্ড পেয়েছে, তিনি ওই একই কথা বলেছেন, আমরা ভুল করেছি, রাজনৈতিক সিদ্ধান্তে বলছিল। কিন্তু এই সব অপরাধের জন্য আমরা ক্ষমা চাই, এ কথা কিন্তু কখনো বলেননি। কাজেই জামায়াত বলছে না, আওয়ামী লীগকে বলতে হবে। আমি মনে করি আওয়ামী লীগকে বলতে হবে, জামাত না বললে আওয়ামী লীগকে বলতে হবে। কিন্তু আমি যখন কথা বলবো, আপনি যখন কথা বলবেন, রাষ্ট্র যখন এই বিষয়টা দেখবে, আইন যখন দেখবে, সরকার যখন এটা বিবেচনা করবে, তখন আপনাকে দুটোই বলতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে, আমাদের ইতিহাসের সবচেয়ে মূল্যবান, উল্লেখযোগ্য, গৌরবময় অধ্যায় হচ্ছে ১৯৭১, আমাদের মহান মুক্তিযুদ্ধ। আপনি আওয়ামী লীগকে তার মানবতা বিরোধী অপরাধের জন্য কার্যক্রম স্থগিত করেছেন। আপনি কি জামায়াত ইসলামীর বিচার কখনো করেছেন বাংলাদেশে দল হিসেবে? আইনি প্রক্রিয়া, আমরা জামাতের যখন শেখ হাসিনার সরকার এক্সিকিউটিভ অর্ডারে জামাতকে নিষিদ্ধ করেছে, আমরা সবাই সমালোচনা করেছি, আমিও করেছি। এটা কোনো প্রক্রিয়া নয়।
কিন্তু আওয়ামী লীগকে ব্যান করতে হলে জামাতকেও করতে হবে, আর না হয় এটা আইনের উপরে ছেড়ে দিতে হবে, বিচারিক প্রক্রিয়ার উপরে ছেড়ে দিতে হবে। বিচার যেটা সাব্যস্ত করবে সেটাই হবে। আওয়ামী লীগ দল হিসেবে দোষী হলে নিষিদ্ধ, আইন যদি অ্যালাউ করে, আদালত যদি বলে নিষিদ্ধ হতে পারে। একইভাবে জামাতও হতে পারে, নাও হতে পারে, কিন্তু সিদ্ধান্তটা আদালতের হাতে ছেড়ে দিতে হবে এবং আইনটা আবার যথাযথ গ্রহণযোগ্য আইন হতে হবে। বিচারিক প্রক্রিয়াটা স্বচ্ছ হতে হবে। আদালত নিয়ে কোনো প্রশ্ন তুলবার যেন সুযোগ না থাকে, প্রসিকিউশনে প্রশ্ন তুলবার জন্য সুযোগ না থাকে, ইনভেস্টিগেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবার যেন সুযোগ না থাকে, সেগুলোকে নিশ্চিত করতে হবে। এবং সেটা যদি না করি আমরা, এক চোখে দেখলে এক চোখা নীতি আখেরে ফল ভালো দেবে না, বাংলাদেশের ভবিষ্যৎ তাতে কোনো ভালো ফল দেবে না। হয় নির্বাচন করলে সবাইকে নিয়ে করুন, আইন করলে বিচার করলে সবাইকেই করতে হবে, সবারটাই করতে হবে। এবং এই সব বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করবার মধ্য দিয়েই, ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবার মধ্য দিয়ে আসলে একটা ভালো নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের একটা ভালো পন্থা আমরা বের করতে পারি। অন্যথায় এই গোজামিল দিয়ে কিছু করলে তার ফল ভালো হবে না। আগামী নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর একের পর এক দাবি, উদ্ভট দাবি দেখে অবাক হতে হয়। উদ্ভট শব্দটা বলছি কারণ বাংলাদেশের যে লোয়ার হাউস, মানে আমাদের যদি আপার হাউস হয় তাহলে আমাদের এই সংসদটা লোয়ার হাউস হবে, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোট হতে হবে বলে তারা সিরিয়াসলি মাঠে নেমেছেন, কর্মসূচি দিয়েছেন, মুখে মুখের কথা না। এখন আরেকটা দাবি করছেন উদ্ভট, মানে সেই পিআরের দাবি নিয়ে এতদিন ধরে আন্দোলন করা যেতে পারে, এটা অনেকের কাছে অবাক মনে হয়েছে। যদিও তারা যেহেতু আলোচিত থাকছেন, তারা ভাবছেন এই ইস্যুটা ধরে তারা থাকুন, এটা নিয়ে অনেক কথা হয়েছে, তাই আর যার বলছি না। নতুন যে কথাটা বললেন সেটা নিয়ে জামায়াতের সর্বোচ্চ নেতৃত্বের এই বাংলাদেশ রাষ্ট্র কেমন, এই বাংলাদেশ রাষ্ট্রের আইন কেমন, সংবিধান কি, সেটা নিয়েও বেসিক ধারণা আছে কিনা এই প্রশ্ন আসতে পারে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা গোল টেবিলে বলছেন, উনি নায়েবে আমির, দ্বিতীয় প্রধান ব্যক্তি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনায় বসা হয়, সেই আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে, সেটি টেলিভিশনে প্রচার করা হবে, দেশবাসী দেখবে। এরপরও, এই জায়গাটা খেয়াল করুন, এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন, জাতিকে যেন এমন কথা বলেন। এ কারো মাধ্যমে নির্বাচনে ব্যত্যয় ঘটলে জনগণ এই বিষয়টি দেখবে। আমি যে বাক্যটা নিয়ে দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা আবারও পড়ছি, এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন, জাতিকে যেন এমন কথা বলেন। আমি জানি না তারা এই দাবিতে আবার রাজপথে নামবেন কিনা, এই দাবিতে মহাসমাবেশ, এই দাবিতে জেলায়, বিভাগে এবং উপজেলায় মিছিল বিক্ষোভ এগুলো করবেন কিনা আমি নিশ্চিত নই, কিন্তু তিনি এটা বলছেন। ওই যে বলছিলাম যে আসলে একটা রাষ্ট্র কী, এই দেশের আইন কী, সংবিধান কী, সেটা সম্পর্কে আসলে ধারণা থাকা উচিত যে দলটা ক্ষমতায় এবারই চলে যেতে পারে বলে মনে করে। মানে প্রধান উপদেষ্টা জাতিকে কি এটা বলতে পারেন যে তিনি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন? এই ক্ষমতা কি প্রধান উপদেষ্টা, বা উনি আসলে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংবিধান, আইন, কোনো কিছু কি তাকে ক্ষমতা দিয়েছে? উত্তর হচ্ছে না। নির্বাচন কি হবে, থাকবে কি থাকবে না, কোনো কেন্দ্র বা কোনো আসন, এমনকি নির্বাচন পুরোটা বাতিল হবে কি হবে না, একটা একমাত্র এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের। বাংলাদেশে এটা প্র্যাকটিসড হয় না, এই কারণেই আমরা আসলে সরকারের কথা খুব বলি, সরকার ছাড়া আসলে নির্বাচন হবে না, এটাও শিওর। কিন্তু নির্বাচন যতটুকু বাতিল করা যেতে পারে এটা একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনের, একমাত্র এখতিয়ার। ইভেন একটা সেন্টারের নির্বাচনও সরকার প্রধান, ডক্টর ইউনূস যদি বলেন ওই সেন্টারের আমি খবর পেয়েছি ওখানে 2 নম্বরই হচ্ছে, ওখানে জাল ভোট হচ্ছে, ওখানে সংঘাত হচ্ছে, এটা বাতিল করবো না? ডক্টর ইউনূসেরও কিছু করার নেই, সরকার এখানে কিছুই না। এমনকি এই কাজটা শুধু না, এমনকি একটা সিট বা কনস্টিটিউয়েন্সির যে ভোট সেটাও পুরোটা নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করতে পারেন। ইনফ্যাক্ট এটা এক সময় ছিল, শেখ হাসিনা এই সর্বশেষ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে এটা বাতিল করেছে, এটা আবার অন্তর্ভুক্ত হচ্ছে। ইনফ্যাক্ট আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনে ছিলাম, আমরা এইভাবে প্রপোজ করেছি এবং আরপিওতে এটা ইনক্লুডেড হচ্ছে। তার মানে নির্বাচন কমিশন চাইলে পুরো সিটের নির্বাচন স্থগিত ঘোষণা করে দিতে পারেন, ফলাফল বাতিলেরও তার যদি সেই রকম ডকুমেন্ট থাকে সেটা পারেন, কিন্তু পুরো নির্বাচনেরও যে গোটা নির্বাচনটা হয়নি, নতুন নির্বাচন হবে, এই কথাটা বলার বা এরকম সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, অন্তত এই বিদ্যমান আইন এবং সংবিধানে নেই। তাহলে জামাত আমির এই কথাগুলো কেন বলছেন?
মানে তিনি মনে করছেন এগুলোর মাধ্যমে অনেক মানুষের সাথে কানেক্ট করতে পারছেন, কমিউনিকেট করতে পারছেন, এবং এটা করে তারা রাজনৈতিক গেইন করতে পারবেন বলে মনে করেন। কিন্তু এটার উল্টো পিঠে যেটা আছে, ওই যে বললাম, এই যে গতকাল জনাব ডাক্তার শফিক তিনি নারীদের 5 ঘন্টা কাজ করার নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, একটু অপ্রাসঙ্গিক হলেও বলে রাখি। সেখানে যেই চ্যানেলে এটা খুব প্রচার করা হয়েছে, যার ফটো কার্ড অনেক ছড়িয়েছে, পরে এটাকে মায়েদের কথা বলছেন, মানে উনি নাকি মায়েদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, কারণ তার বক্তব্যের একটা জায়গায় মা ছিল। এটা একেবারেই ভুল কথা। আমি বলেছি নভেম্বরেও তিনি এই একই কথা বলেছেন নারীদের, সেই ক্ষেত্রে বলেছেন এটা 6 ঘন্টা করা যাবে। মানে বলছি উদ্ভট কথা, অনেকে কানেক্ট করতে পারে বলে মনে করে, কিন্তু এগুলোর হাই পলিটিক্যাল কস্ট আছে। এগুলো দিনের শেষে ফিরে আসবে তাদের কাছে, যেটা কতটুকু ফিজিবল। যেমন অনেকেই এই প্রশ্ন এখন করছেন যে তাদেরই তো নিয়ন্ত্রিত অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা কেন এই নিয়ম এখনই করে দেখাচ্ছেন না? তারা সরকারে এসে সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট করবেন। তাদের অনেক প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, ডায়াগনস্টিক সেন্টার্স আছে, অনেক রকম প্রতিষ্ঠান আছে, তারা করে দেখাক। যাই হোক, যেটা বলছিলাম, যেমন এই প্রবণতা আছে জনগণকে কানেক্ট করার জন্য খুবই পপুলিস্ট কথাবার্তা বলা। কিন্তু ওই যে বললাম, এই ঝুঁকিটা আছে। জনাব তাহের যে মন্তব্য করলেন, সেই মন্তব্য প্রমাণ করলো একটা দল, যে দলটা বাংলাদেশ এখন দ্বিতীয় বড় দল, বিএনপির সাথে তার যতই পার্থক্য থাকুক না কেন, সে ক্ষমতায় চলে আসতে চায় বা বিরাট সমর্থন পেতে চায়। তাদের ছাত্র সংগঠন 4টা ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে, 4টা বড় ইউনিভার্সিটিতে, তো অনেক রকম কিছু। তো তারা যখন এরকম কথা বলেন, এটা তাদের জন্য একটা নেগেটিভ রেপুটেশন তৈরি করে, যে তারা একটা স্টেট কীভাবে চলে, একটা স্টেটে কি আছে না আছে। এটা বলতে পারতেন যে এরকম একটা আইন করা হোক, আইন করে এটা প্রধান উপদেষ্টার কাছে ক্ষমতা দেওয়া হোক, দিয়ে, আইন তো এখন হবে না, এখন অধ্যাদেশ হবে, দিয়ে এটা ব্যবস্থা করা হোক। যদি এটা টিকবে না, কারণ নির্বাচন প্রধান উপদেষ্টা করবেন না, এটা যদি হাইকোর্টে ঠিক করা হয়, দেখা যাবে কনস্টিটিউশন এটা কনফ্লিক্ট করে, ওটা বাতিল হয়ে যাবে। তারপরও মনে হতো যে না, উনি এটা বোঝেন যে এটা করা যাবে না। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। আমি মনে করি এই পপুলিজমগুলো তারা করার চেষ্টা করতেই থাকবেন, এবং আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে এবং এগুলো ডিবাঙ্ক করার চেষ্টা করতে হবে।